দেখুন, ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা শুরু করি কাইন্ডস অফ পলিসি চ্যাপ্টার 28। তো আজকে আমরা ফায়ার ইন্স্যুরেন্সের পলিসি নিয়ে আলাপ করব। অলরেডি তো ফায়ার ইন্স্যুরেন্স নিয়ে আলাপ করেছি। আজকে দেখবো যে হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পলিসিস, কি কি ধরনের পলিসি রয়েছে। তার মানে তুমি যদি ফায়ার পলিসি কিনতে চাও সেক্ষেত্রে কি কি ভ্যারাইটিস রয়েছে সেটি দেখবো। নাম্বার 1, ভ্যালিড পলিসি। ভ্যালিড পলিসি তো আমরা মেরিনের ক্ষেত্রেও পড়েছিলাম, আইডিয়া হয়তো থাকতে পারে। তো এটি ফায়ারের ক্ষেত্রে রয়েছে। Where the value of the property to be insured is determined at the inception of the policy. This is called a valued policy. Value of the property determined at the inception of the policy. মানে তুমি যখন পলিসিটা করবে তখন প্রপার্টির ভ্যালু ডিফাইন করা থাকবে। তার মানে এই প্রপার্টির ভ্যালু 5 লাখ টাকা, এটি আজকে আমি উল্লেখ করে দিলাম যে এর ভ্যালু 5 লাখ টাকা। এটি 6 মাসের জন্য ফায়ার ইন্স্যুরেন্স করলাম, যে আমার এখানে ওয়্যার হাউসের মধ্যে 5 লাখ টাকার গুডস আছে, 6 মাসের জন্য পলিসি কিনলাম। যদি এর মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয় কোম্পানি আমাকে 5 লাখ টাকাই দিবে, কম দিবে না বেশিও দিবে না। এটা আগে থেকেই 5 লাখ টাকা ডিফাইন। এই ধরনের পলিসিকে বলা হয় ভ্যালিড পলিসি। Then valuable policy. Valuable policy is that policy where the claim amount is to be determined at the market price of the damaged property. যেখানে প্রপার্টি ড্যামেজ হওয়ার পরে মার্কেট ভ্যালুর উপর প্রাইস ডিটারমাইন করা হয়, সেটাকে বলে ভ্যালুয়েবল পলিসি। ফর এক্সাম্পল, যে আমরা ওই যে 5 লাখ টাকার প্রপার্টির যে এক্সাম্পলটা দিলাম, এখানে আমরা পলিসি কিনলাম এই ওয়্যার হাউসের গুডস এর উপর। এখন ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা আমাদের পেমেন্ট করবে সেটি উল্লেখ করা নাই। যে টোটাল গুডস অফ দিস, কি পরিমাণ গুডস আছে সেটি উল্লেখ করা আছে, এবং এটি যদি আগুন লেগে পুড়ে যায় সেক্ষেত্রে আমরা দেখবো যে এই যে পরিমাণ গুডস উল্লেখ করা আছে এটা এখন মার্কেটে বিক্রি করলে আমরা কত টাকা পাই, তত টাকাই ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে দেবে। তার মানে মার্কেট ভ্যালু যদি বেশি থাকে we will get more, মার্কেট ভ্যালু যদি কম থাকে we will get less। কথা বুঝছো? মার্কেট ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। মার্কেট ভ্যালু বেশি থাকলে টাকা বেশি পাবো, মার্কেট ভ্যালু কম থাকলে টাকা কম পাবো। বুঝছো এটা? জি স্যার। দেন স্পেসিফিক পলিসি, where a specific sum is insured upon a specified property in case of a specified period, where the whole of the actual loss is payable provided it does not exceed the insured amount. যেখানে একটা স্পেসিফিক প্রপার্টি স্পেসিফিক টাইম এর জন্য পলিসি কেনা হয়। মনে করো ওয়্যার হাউসের মধ্যে অনেক গুডস থাকতে পারে, তো এখন তুমি ওয়্যার হাউসের জন্য যদি ফায়ার ইন্স্যুরেন্স কিনো তাহলে এই ওয়্যার হাউসের মধ্যে যা যা থাকবে, যত ধরনের গুডস সব কভার হবে। কিন্তু তুমি স্পেসিফিক করতে পারো যে আমার ওয়্যার হাউসের মধ্যে তো অনেক গুডস আছে, কিন্তু আমি শুধু এর মধ্যে একটা গুডসের পলিসি কিনবো। এটা হলো স্পেসিফিক পলিসি, উল্লেখ করা আছে। মনে করে অনেক সময় ওয়্যার হাউস ভাড়া নেয় না, সবার তো ওয়্যার হাউস থাকে না, থাকে? তো তুমি ভাড়া নিয়েছো, যার কাছ থেকে ভাড়া নিয়েছে সে তো অনেক লোককে ভাড়া দিয়েছে, তোমাকে তো আর শুধু একাকে ভাড়া দেয়। যেহেতু অনেক লোককে ভাড়া দিয়েছে, তুমি হয়তো ওর মধ্যে কি রেখেছো, মনে করো যে কি বলে ফ্যাব্রিক্স, তুমি রেখেছো ফ্যাব্রিক্স, আর একজন লোক রেখেছে অন্য প্রোডাক্ট, আর একজন লোক রেখেছে অন্য প্রোডাক্ট। ওয়্যার হাউসটা হয়তো 3 জনে শেয়ার করছে।
তুমি পলিসি কিনবে শুধু তোমার ফ্যাব্রিক্স এর জন্য, বাকিগুলি তো আর তোমার গুডস না। ফুল ওয়্যার হাউসের জন্য তো আর তুমি পলিসি কিনবে না। তখন তুমি কি কিনবে? ইউল পারচেজ পলিসি অনলি ফর ফ্যাব্রিক্স, তার মানে এটা হলো ফর স্পেসিফিক প্রোডাক্ট। যদি এরকম থাকে সেটা কি বলে? স্পেসিফিক পলিসি। এখন ওয়্যার হাউস তো সারা বছরই এর মধ্যে মানুষ গুডস রাখবে, তোমার এই ফ্যাব্রিক্সটা থাকবে হয়তো 3 মাস, তাহলে তুমি তো 3 মাসের বেশি পলিসি কিনবে না। সেক্ষেত্রে স্পেসিফিক টাইম পিরিয়ড সেটিও বলা থাকবে, এটা কি বলে? স্পেসিফিক পলিসি। বুঝছো? জি স্যার। তারপরে আসি আমরা ফ্লটিং পলিসি। The floating policy is the policy taken to cover on or more kinds of goods. এই যে এতক্ষণ আমরা স্পেসিফিক পলিসি বললাম যেখানে একটা গুডস কভার করবে, আর এই ফ্লটিং পলিসিতে কি হবে? অনেক গুডস কভার করবে। অনেক গুডস কভার করবে কিভাবে? মনে করো তোমার 3টা শোরুম রয়েছে, 3টা শোরুম, একটা যাত্রাবাড়ি, একটা হতো তোমার আগারগাঁও, একটা হলো মিরপুর। এখন এই 3টা শোরুম, এটা একটা পলিসির আন্ডারে তুমি কভার করতে পারো। তো এই পলিসি কি বলা হয়? ফ্লটিং পলিসি। তাহলে সেটা কিভাবে কভার করবে? শোরুমে তো প্রোডাক্ট কম থাকে, বেশি থাকে, সেক্ষেত্রে তোমাকে একটা মিনিমাম অ্যামাউন্ট উল্লেখ করতে হবে যে কত টাকার পলিসি। শোরুমে একটা মিনিমাম অ্যামাউন্ট থাকে না, যে এর নিচে প্রোডাক্ট থাকে না, কখনো কখনো বেশি থাকে, কখনো কখনো কম থাকে। তো মিনিমামটা উল্লেখ করবে, যে সবসময় এটা থাকবেই। এভারেজ। তো এখন যদি কখনো বেশি থাকে, অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তুমি হয়তো কি করবে? ওই সময় কোম্পানিকে বলবে যে এই মাসে বা পার্টিকুলার উইকে আমার টোটাল পরিমাণ কিন্তু অনেক বেশি। কত টাকা বেশি সেটা উল্লেখ করবে, সে অনুযায়ী এই মাসে প্রিমিয়াম দেবে। তো এটি হলো ফ্লটিং পলিসি। তুমি যদি উল্লেখ না করো, তখন যদি লস হয়, তখন অ্যাভারেজ যেটা, এই অ্যাভারেজটাই পেমেন্ট করবে, বেশিটা কিন্তু করবে না। এটা কি হলো ফ্লটিং পলিসি। স্যার এখানে আমাকে উল্লেখ করতে হবে স্যার, মানে যদি বেশি বেশি যদি থাকে থাকে, তা উল্লেখ করতে হবে, আর এভারেজ থাকলেও এটা উল্লেখ করতে হবে। আর উল্লেখ বেশি না করলে থাকলে, তো এভারেজই দিবে। বেশি থাকলে সেটা তো হঠাৎ করে, মনে করো এই মাসে শোরুমে প্রোডাক্ট বেশি, তখন কোম্পানিকে জানাতে হবে যে আমাদের কিন্তু এই এপ্রিল মাসে আমাদের 2 লাখ টাকা বেশি আছে। তাহলে এপ্রিল মাসে 2 লাখ টাকা বেশি থাকলে তারা বলবে তাহলে প্রিমিয়াম আপনারা বেশি দিবেন 2 লাখ টাকার। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আগে তো আপনাদের 5 লাখ টাকার ক্ষতিপূরণ দিতাম, এখন 7 লাখ টাকার ক্ষতিপূরণ পাবেন, এরকম আর কি। আহ, বুঝছো? জি স্যার। আর যদি তুমি এটা কোম্পানিকে ইনফর্ম না করো, আর তোমার যদি 10 লাখ টাকাও পড়ে যায়, তুমি ওই 5 লাখ টাকা যেটা মানে মিনিমাম করা আছে ওর বেশি পাবে না। তো এটা হলো আমাদের ফ্লটিং পলিসি, যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ইয়ে কভার করবে। অ্যাভারেজ পলিসি। অ্যাভারেজ পলিসি কি? যখন আমাদের টোটাল ভ্যালু পুরোটাই ইন্স্যুরেন্স করা নাই, মনে করো তোমার ওয়্যার হাউসে টোটাল গুডস আছে 20 লাখ টাকার, তুমি ইন্স্যুরেন্স করলে 20 লাখ টাকার, করলে না, করলে 5 লাখ টাকা। তোমার গুডস হলো 20 লাখ টাকা, তুমি করেছো 5 লাখ টাকার, তার মানে কি 4 ভাগের 1 ভাগ। এখন আগুন লেগে পুরোটাই পুড়ে গেল, মানে 20 লাখ টাকার গুডসই পুড়ে গেল। এখন কোম্পানি তোমাকে কত টাকা দেবে? কোম্পানি তোমাকে কত টাকা দিবে, এটা অ্যাভারেজ, অ্যাভারেজ হিসেবে পেমেন্ট হবে। অ্যাভারেজ কিভাবে পেমেন্ট হবে? দেখো, একটা ফর্মুলা দেয়া আছে, বই সামনে থাকলে দেখো।
claim equal to insured amount by value of property into actual loss. ইনশিওর্ড অ্যামাউন্ট বলতে আমরা কত টাকার ইন্স্যুরেন্স করেছি, আগেই তো আমরা বললাম 20 লাখের মধ্যে 5 লাখ করেছি, তাহলে 5 লাখ এটা হলো ইনশিওর্ড অ্যামাউন্ট, ভ্যালু অফ দ্য প্রপার্টি 20 লাখ, তাহলে 5 লাখ বাই 20 লাখ ইনটু অ্যাকচুয়াল লস, কত টাকা ক্ষতি হয়েছে, ধরলাম পুড়ে গেছে 15 লাখ টাকার গুডস, ইনটু 15, তাহলে 5 বাই 20 ইনটু 15 কত হয়? 15 মানে 30 আসে, 30,000, 30,000 আবার 50 দিয়ে ভাগ করতে হবে। 5 বাই 20 তাহলে 4 বাই 15, ও 5/20। 3 পয়েন্ট সামথিং, তাই না? জি স্যার। 3 পয়েন্ট সামথিং এই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি তোমাকে দেবে। তোমার প্রপার্টির ইন্স্যুরেন্স করা ছিল 5 লাখ, তুমি পাচ্ছ কত? স্যার ইন্স্যুরেন্স করা ছিল 5,000 না স্যার, বলুন 5,000। তুমি পাচ্ছ হলো 3 পয়েন্ট সামথিং, 5 লাখ কিন্তু পাচ্ছ না, কারণ পুরোটা তো তোমার করা ছিল না। জি স্যার। বুঝছো এটা? জি স্যার। এভারেজ পলিসি কখন? এভারেজ পলিসি হবে তখন যখন স্যার আমি যদি আমার গোডাউন অনেকগুলো টোটাল product ভ্যালু অফ থাকে। দ্য প্রপার্টি ইজ নট ইনসিওর্ড। জি স্যার। স্যার এটা স্পেসিফিক এর ভিতরে ফালান যায় না স্যার? হুম, স্পেসিফিক আর এভারেজের মধ্যে পার্থক্যটা কি? স্পেসিফিক তো তোমার স্পেসিফিক প্রোডাক্ট, স্পেসিফিক টাইমের জন্য, স্পেসিফিক অ্যামাউন্ট এর জন্য, জি। আর এভারেজ হলো তোমার প্রোডাক্ট বেশি আছে, 20 লাখ টাকার গুডস আছে বা 50 লাখ টাকার গুডস আছে, কিন্তু তুমি করলে কত 10 লাখ টাকার, পুরোটা করলে না, সেটা হলো এভারেজ পলিসি। স্যার এগুলো স্যার আমরা যে পড়বো স্যার, এগুলো স্যার গ্রুপে দেওয়া আছে স্যার। কোনটা? স্যার এই যে গ্রুপে তো স্যার চেক করলাম স্যার, এই যে আপনার পলিসি এগুলো স্যার নাই। গ্রুপে কি দেওয়া আছে? এটা তো এখন এখন শুরু করলাম, তুমি গ্রুপে কি দেওয়া আছে? না মানে স্যার এই যে আমরা স্যার এই যে ফাইনালে যে পড়বো স্যার, এটা এগুলা স্যার। ওটা মনে হয় লাস্ট ক্লাসে দিবে। এখন তো আমরা সিলেবাস শেষ করি নাই, ও, আজকে আজকে পলিসি নিয়ে আলাপ করছি, ফায়ার পলিসি, আরো টপিক আছে। আউটলাইনের কথা বলতাছিল স্যার, কোর্স আউটলাইন। স্যার কোর্সের আউটলাইনের স্যার, মানে আমরা কি পড়বো হ্যাঁ, ব্যাপারটা তো সেখানে কি নাই? স্যার, মানে আপনার আমি তো স্যার খুঁজে পাচ্ছি না কোনো পৃষ্ঠা বা কোনো। কোনটার কথা বলছো তুমি আসলে, ক্লিয়ার করো। স্যার আপনি স্যার এই যে যেগুলো পড়াচ্ছেন না স্যার, মানে এগুলাই স্যার, হ্যাঁ, স্যার এগুলাই স্যার পাচ্ছি না। মাহফুজ ও কি বলতেছে আসলে? তোর কাছে বই আছে নেহাল? না স্যার আমার কাছে তো বই নেই তাহলে স্যার। পাবি কিভাবে ক? তোমার এটা কাছে তো বই বই থেকে নেই, তুমি পড়াইতেছে। কোথায় পাবে যে? এটা তো চ্যাপ্টার 28, বই থেকে পড়াচ্ছি, তো বই না থাকলে তুমি কোথায় খুঁজবে? স্যার গ্রুপে তো স্যার পিক দিয়া দেওয়ার কথা স্যার, মানে ছবি দিয়া দেওয়ার কথা না। সেটা অন্য বিষয়, কেউ দিলে তুমি পাবে, না দিলে পাবে না, কিন্তু সে গ্রুপে কি এমনিতে আসবে? কারো তো দিতে হবে। ওইটাই স্যার, মানে তো স্যার সব সময়। কেউ না দিলে তুমি সাইদ কই ভাই পাবে? আপনার কোন কত বেশ ভাই আপনার? 41? হ্যাঁ ও তো আমরা স্যার এভারেজ পলিসি ছিলাম। এভারেজ পলিসি শেষ করলাম, এরপরে আমরা এক্সেস পলিসি দিয়ে শেষ করব। এক্সেস পলিসি দেখো, এক্সেস পলিসির ক্ষেত্রে মনে করো ওই যে ইয়ে থাকে না, রড সিমেন্টের বিজনেস করে, দেখেছো?
হঠাৎ জি করে মনে করো স্টক জি ফুল, আবার বিকাল বেলা দেখা গেল স্টক আউট, দেখেছো এরকম? হুম জি স্যার দেখছি। মানে টাইম টু টাইম যেখানে আপ ডাউন করে, টাইম টু টাইম যেখানে আপ ডাউন করে তাদের জন্য হলো এক্সেস পলিসি। মনে করো আজকে স্টক পুরো ফুল লোড, 2 দিন পরে নাই, আবার হঠাৎ করে গাড়িতে করে আসবে, আবার ফুল লোড হয়ে যাবে, আবার 3 দিন পরে বা 1 সপ্তাহ পরে নাই। এরা কি করবে? এরা এক্সেস পলিসি কিনবে। এক্সেস পলিসিতে 2টা পার্ট থাকবে, একটা হলো ফার্স্ট ক্লাস পলিসি আর একটা হলো এক্সেস পলিসি। দুইটা, ফার্স্ট ক্লাস পলিসি আর এক্সেস পলিসি, 2টা টার্ম থাকবে। ফার্স্ট ক্লাস পলিসিতে থাকবে যে আমাদের মিনিমাম প্রোডাক্ট কত থাকে সেটি উল্লেখ থাকবে, আর এক্সেস পলিসি একটা ক্লজ থাকবে এবং কোম্পানিকে জানাতে হবে যদি আমাদের আহ, আজকে হয়তো ফুল, তোমার যে শোরুম এটা ফুল লোড হয়ে গেল, ফুল লোড হলে কত টাকা হয় তার একটা হিসাব থাকবে, যে যদি আমাদের এই শোরুমটা ফুল লোড হয় সেক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট থাকে এখানে। মনে করো 20 লাখ টাকার প্রোডাক্ট থাকে ফুল লোড হলে, তো তুমি যদি কোম্পানিকে জানাও আজকে ফুল লোড, তাহলে কোম্পানি তোমাকে 20 লাখ টাকার কভারেজ দেবে। আর যদি তুমি ফুল লোড না জানাও, কিছুই জানাও না, তাহলে ওই যে ফার্স্ট ক্লাস পলিসিতে মনে করো 5 লাখ টাকা আছে, সেই 5 লাখ টাকা পরিমাণ ক্ষতিপূরণ দেবে। তো আজকে হয়তো তোমার ফুল লোড ছিল, সামহাও ভুলে তুমি কোম্পানিকে জানাওনি যে আজকে ফুল লোড, তো আগুন লেগে গেছে, পুড়ে গেছে, কালকে বললে যে ফুল লোড ছিল, কালকে বললে তো আর হবে না, কারণ তুমি তখন 5 লাখ টাকার বেশি পাবে না, কারণ ফার্স্ট ক্লাস পলিসির আন্ডারে 5 লাখ এর বেশি তুমি পাবে না। তো যাদের ওয়্যার হাউসে অথবা শোরুমে ফ্লাকচুয়েট করে এরকম, হঠাৎ করে প্রোডাক্ট বেড়ে গেল অনেক বেশি পরিমাণ, হঠাৎ করে কমে গেল, এরকমের যাদের হয় তারা এই কাজটি করবে, মানে এই পলিসি কিনবে। সেখানে তো প্রতিদিন জানাইতে হয় ব্যাপারটা। হ্যাঁ, জানাতে হবে, না জানাইলে তো আর তুমি মানে এক্সেস যেটা বেশি যেটা সেটার কভারেজ পাবে না, তুমি পাবে যতটুকু ওই যে ফার্স্ট ক্লাস পলিসির আন্ডারে যতটা বলা আছে। মনে করো স্যার সিমেন্টের, এখানে তাহলে তো স্যার তোমার সিমেন্টের দোকান, আমার মনে করো প্রিমিয়াম তোমার জি সিমেন্টের স্যার। দোকানে সবসময় 20 বস্তা থাকে, এই 20 বস্তার কভারেজ পাবে। আর আজকে মনে করো 200 বস্তা আছে, এই 200 বস্তার কভারেজ তুমি পাবে না যদি না জানো, এরকম। স্যার এখানে কথা হলো কি, এই প্রিমিয়ামটা কিভাবে দেওয়া হবে এখানে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের প্রিমিয়ামটা ওরা যেমন ব্যাকআপ দিবে, প্রিমিয়ামটা আমি কোন হিসেবে কোন মানদণ্ডে দাঁড়ায় দিব স্যার? তুমি আজকে ইনফর্ম করলে যে আমাদের আজকে ফুল লোড, ঠিক আছে, জি কোম্পানিকে জানালে, তো জানালে এটা প্রিমিয়াম তো মান্থলি দিতে হয়, তার মানে ফুল লোড থাকলে এই মাসের যে প্রিমিয়াম দিবে তুমি, সেটা তোমার ওই যে এক্সেস কি পরিমাণ আছে তার উপরে প্রিমিয়ামটা বেশি দিতে হবে। আর যদি যাদের এরকম হয় সপ্তাহে সপ্তাহে লোড আনলোড হয়, তারা তো প্রিমিয়াম দিবে মানে উইকলি বেসিসে, মানে কোম্পানির সাথে কন্ট্যাক্ট অনুযায়ী যে আমরা উইকলি বেসিসে প্রিমিয়াম, তো সেই অনুযায়ী তারা ওই টাইমের ওই ওই সপ্তাহের যে প্রিমিয়ামটা দিবে বা ওই মাসের যে প্রিমিয়ামটা দিবে সেটি কম অথবা বেশি, যে পরিমাণ গুডস সেই অনুযায়ী দিবে। কারণ কোম্পানিকে তুমি জানিয়ে রাখলে যে আমরা কিন্তু এই মানে আমাদের এই গুডসের পরিমাণ বেশি, গুডসের পরিমাণ বেশি, এটা যখন তুমি জানালে তখন তো তোমার প্রিমিয়াম দেওয়ার কথা বেশি। তো এই বেশি প্রিমিয়ামটা তুমি কখন দিবে, কোম্পানিকে তো জানালে, সেটা তুমি 2 দিন পর দাও, সমস্যা নেই, কোম্পানিকে তো তোমার এক্সেস জানানোই আছে, কোম্পানি যখন দিতে বলবে তখন তুমি দিবে। বাই দিস টাইম যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে
তুমি টোটাল গুডসেরই পেমেন্ট পাবে, যেহেতু তুমি এটা কোম্পানিকে ইনফর্ম করেছো, এবং যেটা বেশি বা এক্সেস সেটার কভারেজ পাবে। বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। আরো অনেক পলিসি রয়েছে, আমরা এই 6টা পড়লাম। স্যার হ্যাঁ, স্যার বন্যাকে ইংলিশে জানি কি বলে, আমি স্যার উচ্চারণটা ভুলে গেছি। কোথায়? Flood. বন্যাকে ইংলিশে জানি কি বলে। বন্যা দিয়ে তুমি আবার কি করবা? না স্যার, একটু দরকার আছে স্যার, একটু মানে Flood. কি ফ্লাড বলে, ফ্লাড, FLOOD। ফ্লাড Flood. আর তুমি এই গরমের Flood. মধ্যে বন্যা দিয়ে কি করবা? না স্যার, ওই যে আমাদের রায়হান স্যার পড়াইছিল যে বন্যা যে ভাসমান বা এসে এই যে পড়াইছিল আর ফ্লোটিং, ভাসমান প্রিমিয়াম না কি জানি পড়াইছিল, এর জন্য স্যার জিজ্ঞাসা করলাম আর কি। ফ্লোটিং হচ্ছে ভাসমান, আর ফ্লাড হচ্ছে বন্যা না। তুমি এখন আরে জিজ্ঞেস ভাই, মনে হয় স্যার ফ্লটিং তুমি এখন জিজ্ঞেস করবা যে স্যার কালবৈশাখী কি কি বলে, তুমি এখন বন্যা দিয়ে কি করবে? এখন হচ্ছে কালবৈশাখী আর তুমি জিজ্ঞেস করো বলো। তুমি এখন বলো কালবৈশাখী তো আসছে না স্যার, টাইম তো আছে, কালবৈশাখী কিন্তু আসছে তুমি না। এখন বলো কালবৈশাখীকে কি বলে, সেটা বললো আগে। আই ডোন্ট নো স্যার, আমি জানি না কালবৈশাখী কি বলা হয় স্যার। তাইলে কেমনে হবে? তার মানে কার্স এটা- সিজন বলা হয়, কার্স সিজন, এটা আগে জেনে তারপরে বলবা। কার্স কালবৈশাখী। সিজন, হুম, কালবৈশাখী। এটা কোথায় পাইলে আবার? আরে ইংলিশে না মিয়া, আপনি করেন, এক্সপ্লেন করেন, স্যার এক্সপ্লেন করতে বলছে। কার্স স্যার হুম, স্যার আজকে কালবৈশাখী হতে পারে, এটা ইংলিশে বলো, তারপরে আজকে পড়াশোনা শেষ। বলো। টুডে বিকাম কার্স সিজন মেবি। ভাই রে ভাই, এইগুলি বললে তো অবস্থা। সরি টুডে মেবি কার্স সিজন। এইগুলি বললে তো অবস্থা, কালবৈশাখী বাদ দিয়ে এখন ওই যে বজ্রপাত হবে এখানে। এগুলি যদি বলা শুরু করো। স্যার বজ্রপাতটা তো মূলত স্যার ঠান্ডার মনে হয় না স্যার? ঠান্ডা 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 বজ্রপাত, তার এন্টিসিডেন্টে পড়ছিলাম। আবার স্যার ওইটাই। স্ট্রমও বলা হয়, স্ট্রম। ইস্টার্ন তো ঝড় ইস্টার্ন না ও, ইস্টার্ন। কালবৈশাখী বলে নর্থ ইস্টার। তো তুমি স্যার কি আমরা বললা? যখন স্কুলে পড়তাম, আমরা যখন মানে এই স্কুলে পড়তাম না, আমাদের একজন টিচার বাংলা পড়াইতো আর কি, বুঝছেন। উনি প্রায় সময় বলতো যে বর্ষাকাল হইলে, কালবৈশাখী হইলে, মানে বা বিভিন্ন ঘূর্ণিঝড় হলে উপকারের মধ্যে স্যার একটা উপকারী হয়, সেটা হলো স্যার দেশের জনসংখ্যা কমে যায়। এছাড়া অনেক অঘটন সংঘটিত হয়। এই একটা সুবিধা হয়, জনসংখ্যা কমায় দেয়। করোনা হইলে উপকার হয় না? স্যার করোনার কারণে কিছু উপকার হয়েছে, আবার কিছু ক্ষতি হয়েছে। যেমন মানুষ অনেক আল্লাহ ভক্ত হয়েছে, মানুষ কোরআন হাদিস পড়ার প্রতি আগ্রহী হয়েছে, দিন ইসলাম অনুযায়ী অনেকে জীবনযাপন করতেছে, মানুষ করোনার আত্মত্যাগ কারণে কমছে। বাড়িওয়ালাদের করোনার স্যার অনেক অহংকার বেড়ে গেছিল যে আমরা বাড়িওয়ালা, আমাকে ঢাকার শহরে বাড়ি আছে, বাড়ির ঘর বেছে বাঁচতো না। এখন অনেক বাসা বাড়িওয়ালারাই স্যার এখন খালি বাসা বলে যে আমার বাসার জন্য একটু ভাড়াটিয়া দেখো, যদি আইন নিতে পারো তোমার 200-100 টাকা দিমনি। করোনার কারণে কর্মসংস্থান হয় না? তারপরে স্যার স্কুলের টিচাররা স্যার পোলাপানে টিউশনের লেগে হাপলা করে স্যার পিটাইতে পারাইতো আর কি, বুঝছেন। এখন স্যার অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অনেক স্কুলে স্যাররা স্যার যে নির্মমানে কাজ করতেছে আর কি। ভাই আপনি 71 টিভিতে জব করবেন ভাই? ভালো উপকারের মধ্যে স্যার একটা উপকারে হয়েছে, খুব বেশি যে স্যার জনসংখ্যা কমে গেছে স্যার, এছাড়া কোনো উপকার হয়নি স্যার। তোমাকে কিন্তু জব দিয়ে দিছে, ওই যে 71 টিভিতে জব দিছে তোমাকে, তুমি ওর সাথে যোগাযোগ নিউজ করো। স্যার যে প্রেজেন্টেশনে 71 টিভি জব স্যার, করতে পারেন স্যার স্যার আপনি। ভিক্ষা করে খামো তবু স্যার 71 টিভিতে চাকরি করুন না, তুমি দরকার তুমি আগে বলো যে করোনার কারণে কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়, বলো এটা স্যার। ব্যাখ্যা অনেকে করো। স্যার অনলাইনে স্যার অনেকে স্যার মানে মানুষের পেশায় অনেকে স্যার অনলাইনে বিজনেস করছে, তারপরে অনেকে স্যার অনলাইনে বিজনেস করছে। আর নাই? তারপর স্যার অনেকে স্যার পেশা পরিবর্তন করছে স্যার, যেমন স্যার আপনি স্যার ডাক্তার হয়েছেন স্যার, এখন স্যার একটা রোগী থেকে 500-1000 টাকা স্যার ভিজিট পাচ্ছেন স্যার। এটা তো স্যার আগে থেকেই। স্যারের তাই তো। প্রফেশন তো আগে থেকেই এটা। শুনো, স্যার তো করোনার পারে। কারণে কর্মসংস্থানের সৃষ্টি হয় কিভাবে?
আগে ওই যে ইয়ে দেখছো আজিমপুর গোরস্থান আর এই যে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ গোরস্থানে স্যার আজিমপুর কবরস্থান, মাসে জি কয়টা স্যার। লাশ আসতো আর এখন সপ্তাহে কয়টা লাশ আসে, এগুলি দাফন স্যার। কাজের সাথে যারা জড়িত জি স্যার এই লোক স্যার এই আলেমুলামা, লোকের দরকার এখন বেশি না? জি স্যার হ্যাঁ, ভালো কথা মনে একদম করছেন তাহলে স্যার, মানে কর্মক্ষম করে ওনাদের রাখতেছে স্যার তারা, আয় ইনকাম বাড়ছে স্যার, মানে যারা লাশ কর্মসংস্থান কর্মসংস্থান করে রেখেছে। স্যার যারা লাশ কর্মসংস্থান দাফন বাড়লো না করে কমলো? স্যার, এইদিকে স্যার বাড়ছে স্যার, আবার স্যার আলেমুলামাদের স্যার আয় ইনকাম বাড়ছে স্যার, ওনারা স্যার এখন স্যার মৃত ব্যক্তিকে কেন্দ্র করে স্যার মিলাদ ক্যাম্প করাচ্ছে, তারপরে বিভিন্ন মোনাজাত করছে, তারপর কোরআন খতম দিচ্ছে। আলেমুল আমাদের ইনকাম কেমনে বাড়লো? কমি মাদ্রাসা বন্ধ করে রাখছে, ওরা গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করলো সেই দিন দেখলাম। মানে স্যার এমনি স্যার মনে করেন আমার বাড়িতে মিলাদ পড়াবো, মিলাদ পড়াইলে 500-1000 টাকা নেয়, কিংবা বিভিন্ন উপলক্ষে বা বাসায় আরে ভাই